ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের অন্তর্গত যে পোম মাই লাস্ট ডাচেস রবার্ট ব্রাউনিং এর লেখা, সেই পোম থেকে গুরুত্বপূর্ণ সমস্ত 2 মার্ক বেসড SAQs নিয়ে। আশা করি ক্লাস 11 এর সেমিস্টার 2 এর স্টুডেন্টরা তোমাদের প্রস্তুতি শুরু করে দিয়েছো। তোমাদের এক্সাম আর বেশি বাকি নেই, তাই যারাই এখনো আগামী এক্সামের প্রিপারেশন শুরু করনি অবশ্যই শুরু করে দাও আমাদের এই প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের পর্বের সাথে। তো ফিরে আসছি আজকের আলোচনাতে আমরা রবার্ট ব্রাউনিং এর মাই লাস্ট ডাচেস থেকে গুরুত্বপূর্ণ সমস্ত 2 মার্ক বেসড SAQ শর্ট কোয়েশ্চেন আনসার্স নিয়ে আলোচনা করব। আশা করছি এই সমস্ত প্রশ্নগুলি তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে ইংলিশে তোমাদেরকে ভীষণ সাহায্য করবে। তো শুরু করছি আজকের প্রথম কোয়েশ্চেন। সবাই ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করবে। সবার প্রথমে কি রয়েছে দেখো, হোয়াই ডাজ দ্য ডিউক শো দ্য পোর্ট্রেট অফ দ্য ডাচেস টু দ্য এনভয়? ডিউক কেন দেখিয়েছিলেন সেই দূতকে? দ্য ডিউক শোজ দ্য পোর্ট্রেট টু ডিসপ্লে হিজ রিফাইন্ড টেস্ট ইন আর্ট অ্যান্ড হিজ সোশ্যাল স্টেটাস। অ্যাট দ্য সেম টাইম ইট অ্যালাউজ হিম টু অ্যাসার্ট হিজ কন্ট্রোল ওভার দ্য ডাচেস ইভেন আফটার হার ডেথ। তাহলে ডিউক দূতকে ডাচেসের সেই ছবিটা দেখান তার অভিজাত রুচি এবং ক্ষমতার প্রদর্শনের জন্য। পাশাপাশি এটা তার প্রাক্তন স্ত্রীর ওপর নিজের একটা যে পূর্ণ নিয়ন্ত্রণ এবং অধিকার সেটাকেও বোঝায়, তার জন্যই তিনি দেখিয়েছিলেন, অন্য কোনো কারণ নেই। কিন্তু ঠিক আছে, তার অভিজাত রুচি যে তিনি এত বড় শিল্পীকে দিয়ে আঁকিয়েছেন এবং ডাচেসের ওপরেও যে তার ক্ষমতা বা তার নিয়ন্ত্রণ ছিল সেটাকে দেখানোর জন্যই তিনি এনভয়কে এটা দেখিয়েছেন, সেই ডাচেসের পোর্ট্রেট। নেক্সট দেখো, হোয়াট ডাজ দ্য কার্টেন বিফোর দ্য পোর্ট্রেট সিম্বলাইজ? সেই যে কার্টেন মানে ছবির আগে, ডাচেসের ছবির আগে যে পর্দাটি, সেটা কিসের প্রতীক? The curtain symbolizes the Duke's absolute control and authority. Only he is allowed to draw it, showing that the Duchess remains under his control even as a painting. দেখো কি বলা হয়েছে, পর্দাটি ডিউকের নিয়ন্ত্রণ এবং একচেটিয়া ক্ষমতার প্রতীক। কেবল তিনিই পর্দা সরাতে পারেন, তিনি বলেছিলেন। তার মানে ডাচেসের স্মৃতিও কিন্তু তার নিয়ন্ত্রণাধীন। ডাচেসকে তো তিনি মেরে ফেলেইছেন, ক্ষমতার অপব্যবহার করেছেন, ক্ষমতা দেখিয়েছেন। ডাচেসের পোর্ট্রেটও যে রয়েছে, তার যে স্মৃতি, সেই স্মৃতির ওপরেও তার শুধুমাত্র নিয়ন্ত্রণ রয়েছে, তাই না? তাহলে ডাচেসের সেই পোর্ট্রেটের ওপরে কার্টেইনের মানে হচ্ছে তিনি সবসময় যে ডাচেসের ওপরে নিয়ন্ত্রণ পেতে চান, তার যে ক্ষমতা সেটা যে ব্যবহার করতে চান, সেটাই প্রদর্শন করছে, তার একচেটিয়া ক্ষমতার প্রতীক, নিয়ন্ত্রণের প্রতীক। কারণ ডাচেসের পোর্ট্রেটও তিনি পর্দা দিয়ে রেখেছেন, যেটা একমাত্র তিনি সরাতে পারবেন। মানে ডাচেসের স্মৃতিও তিনি নিয়ন্ত্রিত করতে চান, তিনি নিয়ন্ত্রণ করতে চান। বোঝা গেছে? নেক্সট, হোয়াই ডাজ দ্য ডিউক ডিসস্যাটিসফাইড উইথ দ্য ডাচেস? অসন্তুষ্ট ছিলেন কেন? দ্য ডিউক ওয়াজ ডিসস্যাটিসফাইড বিকজ ডাচেস স্মাইল্ড ফ্রিলি অ্যান্ড শোড ইকুয়াল কাইন্ডনেস টু এভরিওয়ান। ডাচেস কি করতো? প্রত্যেকের উদ্দেশ্যে হাসতো এবং সবাইকে সমানভাবে, সবার প্রতি সমানভাবে সহৃদয় ছিলেন। মানে উচ্চ নিচ, ধনী গরিব, উঁচু নিচু, সমাজের ক্লাস র্যাঙ্ক কোনো কিছুই মানতেন না। চাকরের সাথেও যা, গুরুত্বপূর্ণ কর্মীর সাথেও একই ব্যবহার করতেন। এটাই ডিউককে অসন্তুষ্ট করে তুলেছিল। হি ফেল্ট দ্যাট হিজ হাই স্টেটাস অ্যান্ড গিফটস ওয়্যার নট ভ্যালুড মোর দ্যান অর্ডিনারি অ্যাক্টস অফ কার্টসি। তিনি কি মনে করতেন? তার মর্যাদা এবং উপহারকে অন্যদের সৌজন্যের সমতুল মনে করছেন ডাচেস। মানে তার সেই সমস্ত গিফট, তার সেই সমস্ত হাই স্টেটাসকে তিনি যেন গুরুত্বই দিচ্ছেন না। তার হাই স্টেটাস, তার গিফটকে অন্য যে কোনো মানুষের গিফট, যে কোনো মানুষের স্টেটাসের সাথে তিনি যেন সমতুল করে তুলেছেন, এটাই তাকে ডিসস্যাটিসফাই করেছিল। বোঝা গেছে? মানে ডাচেসের এই সহজ সরল, সবার উদ্দেশ্যে একই ব্যবহার, সবার উদ্দেশ্যে দয়ালু, তার যে ক্লাস স্টেটাসটা ভুলে যাওয়া, এই জিনিসটা তিনি পছন্দ করতেন। নেক্সট দেখো, হোয়াট ডাজ দ্য টাইটেল মাই লাস্ট ডাচেস সাজেস্ট অ্যাবাউট দ্য ডিউকস অ্যাটিটিউড? দ্য টাইটেল সাজেস্টস দ্য ডিউকস পজেসিভ নেচার। হি ট্রিটস দ্য ডাচেস as his personal property rather than as an independent human being. তো দেখো, এখানে আমরা ডিউকের মালিকানা সুলভ মনোভাব প্রকাশ হচ্ছে দেখতে পাচ্ছি। ডাচেসকে তিনি একজন মানুষ নয়, বরং নিজের সম্পত্তি মনে করতেন। পজেসিভ নেচার, তিনি যেন সবকিছু তার নিজের আন্ডারে, কন্ট্রোলে মনে করতেন, সবকিছু তার অধীন মনে করতেন। ডিউক ডাচেসকে নিজের পার্সোনাল প্রপার্টি ভাবতেন। দেখো, নিজস্ব সম্পত্তি, সে যে একটা স্বাধীন মানুষ সেটা মনেই করতেন না। তাহলে এটাই ডিউকের অ্যাটিটিউড ছিল। হাউ ডাজ দ্য ডাচেস রেসপন্ড টু কাইন্ডনেস অ্যান্ড গিফট? ডাচেস কাইন্ডনেস এবং গিফটের উদ্দেশ্যে কিভাবে রেসপন্ড করতেন? না, দ্য ডাচেস রেসপন্ডস উইথ গ্র্যাটিটিউড অ্যান্ড হ্যাপিনেস টু ইভেন স্মল অ্যাক্টস অফ কাইন্ডনেস। দিস রিভিলস আর ইনোসেন্ট, ওয়ার্ম হার্টেড অ্যান্ড জয়ফুল নেচার। তাহলে ডাচেস সামান্য সৌজন্য, উপহার বা প্রশংসায় খুশি হয়ে যেতেন। তার এই সরল, আন্তরিক এবং আনন্দপ্রবণ স্বভাবের পরিচয় দিচ্ছে তার এই ব্যবহার। বোঝা গেছে? হোয়াট ইজ মিন্ড বাই দ্য ফ্রেজ স্পট অফ জয়? দ্য ফ্রেজ রেফার্স টু দ্য blush of happiness on the Duchess's face. It becomes a source of jealousy for the Duke.
স্পট অফ জয় বলতে ডাচেসের মুখে ফুটে ওঠা সেই আনন্দের লালিমাটাকে বোঝাচ্ছে, যেটা তার মুখে ফুটে উঠতো, যেটা ডিউকের ঈর্ষার কারণ হয়ে উঠেছিল, সেটাই হচ্ছে স্পট অফ জয়। নেক্সট দেখো, হোয়াই ডিড দ্য ডিউক নট ওপেনলি স্কোল্ড দ্য ডাচেস? তিনি খোলামেলাভাবে বা সবার সামনে কেন বকতেন না? দ্য ডিউক ফেল্ট দ্যাট কারেক্টিং হার বিহেভিয়ার ডিরেক্টলি ওয়াজ বিনিথ হিজ ডিগনিটি। দিস শোজ হিজ প্রাইড অ্যান্ড অ্যারিস্টোক্রেটিক অ্যারোগেন্স। ডিউক মনে করতেন যে সরাসরি সবার সামনে বা সরাসরি গিয়ে অভিযোগ করা মানে যে কেন এরকম ডাচেস করছে, তার ভুলটা ধরিয়ে দেওয়া তার অভিজাত মর্যাদার নিচে। অভিজাত ব্যক্তিরা এই ধরনের করে না, সরাসরি বোঝায় না যে তোমার এটা ভুল, তাই সরাসরি সে যদি ডাচেসকে গিয়ে তার ভুলটা ধরায় সেটা তার সেই অভিজাত মর্যাদার থেকে অপোজিট হয়ে যাবে। তিনি এটা করবেন না। তার মানে তার অহংকার এবং আত্মগরিমার পরিচয় দিচ্ছে তার এই যে ভাবনাটা, যে তিনি কারেকশনও করতে যাচ্ছেন না, কারণ এতে তিনি তার অভিজাততা হারিয়ে দেবেন। অভিজাত মর্যাদাতে এটা চলে না, তাই তিনি গিয়েও সামনে থেকে তার ভুলটা ধরাচ্ছেন না বা তাকে বকছেন না। হোয়াট ইজ মিন্ড বাই 900 years old name? It refers to the Duke's ancient and noble lineage. He is extremely proud of his family name and social status. ডিউকের বংশগত গৌরব এবং অভিজাত অহংকারের প্রতীক এটা 900 years old name। তিনি নিজের নাম এবং মর্যাদাকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিয়েছেন। হোয়াট ডাজ দ্য লাইন আই গেভ কমেন্টস ইমপ্লাই? এই লাইনটার মানে কি? The line implies that Duke ordered actions that led to the Duchess's death. It reveals his cruel and authoritarian nature. তাহলে এই বাক্যটার দ্বারা আমরা জানতে পারছি যে ডিউকের আদেশ যেন শেষ কথা, তাই না? ডিউকের আদেশেই ডাচেসের জীবন শেষ হয়ে গিয়েছিল, সেটাই বোঝাচ্ছে। আই গেভ কমেন্ট মানে তিনি ডাচেসকে মারার জন্য আদেশ দিয়েছিলেন, তার নিষ্ঠুর ক্ষমতার প্রকাশ পাচ্ছে এই লাইনটার দ্বারা। হাউ ইজ জেলাসি রিভিলড ইন দ্য ডিউকস ক্যারেক্টার? ডিউকের ক্যারেক্টারে ঈর্ষা কিভাবে বোঝা গিয়েছে? The Duke becomes jealous of the Duchess's friendly behavior and innocent smiles. His jealousy arises from his desire to be the sole object of her admiration. ডাচেসের হাসি এবং সৌজন্যকে ডিউক সন্দেহের চোখে দেখতেন। এই অতিরিক্ত সন্দেহ তার রোগগ্রস্ত ঈর্ষার পরিচয়। বোঝা গেছে? নেক্সট দেখো, why is the Duchess never allowed to speak in the poem? The Duchess is silent because the poem reflects the Duke's dominance. Her silence highlights the suppression of her voice and individually. দেখো, ডাচেসের নীরবতা ডিউকের স্বৈরাচারী কর্তৃত্বকে তুলে ধরে। নারীর কণ্ঠস্বর দমনই কিন্তু এই কবিতার মূল দিক। মানে ডাচেস তো এমনিতে মারা গেছেন, কিন্তু যখন জীবিতও ছিলেন তিনি যেন তাকে অ্যালাউ করতেন না, তাই তার এই সমস্ত গুণে সে কিন্তু খুবই বিরক্ত হয়ে উঠতেন। মানে নারী কণ্ঠ দমন করাতেই যেন তিনি খুবই পারদর্শী, সেটাই বোঝাচ্ছে। হু ওয়াজ ফ্রা প্যান্ডলফ? ফ্রা প্যান্ডলফ ওয়াজ এ পেইন্টার হু পেইন্টেড দ্য পোর্ট্রেট অফ দ্য ডাচেস. The Duke mentions him to suggest his suspicious and jealous thoughts. ফ্রা প্যান্ডলফ একজন চিত্রশিল্পী ছিলেন যিনি ডাচেসের সেই ছবিটি এঁকেছিলেন। তার নাম ব্যবহার করে ডিউক এখানে ডাচেসকে সন্দেহ করার চেষ্টা করেছিলেন, যে ডাচেস বোধহয় যখন ওই পেন্টিংটা তৈরি হয় তখন ফ্রা প্যান্ডলফের সাথেও বোধহয় বিশেষ কোনো হাসি দিয়েছিলেন বা কিছু বলেছিলেন, যেটা কিনা ডিউকেরও সন্দেহের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাহলে দেখো তিনি কতটা সন্দেহপ্রবণ, সবার সাথেই কিন্তু তিনি ডাচেসকে সন্দেহ করেছেন। তাহলে সেই চিত্রকার ফ্রা প্যান্ডলফ, তার সাথেও তিনি কিন্তু ডাচেসকে সন্দেহ করেছেন। তাহলে ফ্রা প্যান্ডলফ ছিল একটা বিখ্যাত পেইন্টার। হোয়াট ডাজ দ্য ডিউক স্টোন রিভিল অ্যাবাউট হিজ ক্যারেক্টার? অলদো দ্য ডিউক স্পিক্স calmly and politely, his words reveal cruelty and emotional coldness. His controlled tone hides a violent personality. ডিউকের শান্ত এবং মার্জিত ভাষার আড়ালে তার নিষ্ঠুরতা এবং নির্মম মানসিকতা স্পষ্ট হয়ে উঠছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। How does the Duke view marriage? The Duke views marriage as a social contract rather than a relationship based on love. It is mainly a means to enhance his power and status. তাহলে দেখো, ডিউক বিবাহকে ভালোবাসার সম্পর্ক বলে মানেন না, বরং ক্ষমতা এবং সামাজিক মর্যাদার চুক্তি হিসেবে দেখেন, সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই তো? What does the bronze statue of Neptune symbolizes? The statue symbolizes the Duke's desire to dominate and control others. Neptune taming the seahorse mirrors the Duke's attitude towards people. দেখো, নেপচুনের সেই মূর্তি ডিউকের নিয়ন্ত্রণ এবং আধিপত্যকে যেন রিপ্রেজেন্ট করে, তারই প্রতীক যেন। তিনি সবাইকে যেন বসে রাখতে চান, নেপচুনের সেই মূর্তিটার দ্বারা যেন সেটাই প্রকাশ পাচ্ছে, এবং তিনি কিন্তু সেই মূর্তিটার দিকে ইন্ডিকেট করেছিলেন, মানে তিনিও সেই ধরনেরই। Why does the listener remain silent throughout the poem? The silent listener increases the dramatic effect of the poem. It allows the Duke's character to be revealed through his own speech. দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে নীরব শ্রোতা ছিলেন, মানে শ্রোতা যে শুনছেন সেই এনভয়, তিনি চুপচাপ ছিলেন। তাহলে তার চুপচাপ থাকাটা একটা নাটকীয়তা বাড়াচ্ছে, কারণ এখানে ডিউকের চরিত্র নিজেই ডিউক উন্মোচিত
করে দিচ্ছেন তার সমস্ত স্পিচের মাধ্যমে, তার কথা বলার মাধ্যমে আমরা এবং শ্রোতা সবাই কিন্তু তার চরিত্র সম্পর্কে, তার চরিত্রের কালো গোপন দিকগুলো সম্পর্কে বুঝতে পেরে যাচ্ছি। তাহলে লিসনারের চুপ থাকাটা খুবই ইম্পর্টেন্ট নাটকীয় একটা মোড় যেন। হোয়াট কাইন্ড অফ রুলার ডাজ দ্য স্পিকার, ডাজ দ্য ডিউক অ্যাপিয়ার টু বি? দ্য ডিউক অ্যাপিয়ার্স টু বি আ tyrannical and authoritarian ruler. He misuses his power to control others. তাহলে ডিউক একজন স্বৈরাচারী এবং কর্তৃত্বপরায়ণ শাসক যিনি ক্ষমতার অপব্যবহার করেন, সেটাই বোঝা গেছে। নেক্সট দেখো, হাউ ডাজ ব্রাউনিং ক্রিটিসাইজেস পেট্রিয়ার্কি ইন দ্য পোম? ব্রাউনিং ক্রিটিসাইজেস পেট্রিয়ার্কি by showing how the duke controls silence and ultimately destroys the duchess. The poem exposes male dominance and cruelty. তাহলে ডাচেসের কণ্ঠরোধ এবং জীবননাশের মাধ্যমে ব্রাউনিং পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার নিষ্ঠুরতাকে তুলে ধরেছেন। বোঝা গেছে। নেক্সট, why does the duke discuss his next marriage? The duke discusses his next marriage to show his lack of remorse. Marriage for him is a matter of prestige, alliance, not emotion. দেখো, ডিউক তার যে সেকেন্ড ম্যারেজের কথা বলেছিলেন, এটা দেখাচ্ছে যে ডাচেসের মৃত্যুতে তার কোনো অনুশোচনা নেই। বিবাহ তার কাছে যেন একটা রাজনৈতিক এবং সামাজিক বিষয়। তার যে স্ত্রীর মৃত্যু হয়েছে সেটাতে কোনো ইমোশনই নেই, মানে আগের বিবাহতে তার কোনো ইমোশনই নেই। তার মানে বিবাহকে তিনি কোনো ইমোশন দিয়ে ভাবছেন না বা কোনো আবেগের জায়গা ভাবছেন না, রাজনৈতিক এবং সামাজিক বিষয় ভাবছেন, সেটাই বুঝতে পারছি। Why is My Last Duchess called a dramatic monologue? It is called a dramatic monologue because a single speaker addresses a silent listener and unintentionally reveals his own character. My Last Duchess কে ড্রামাটিক মনোলগ বলা হয় কারণ এতে একজন বক্তা কথা বলেন, নীরব শ্রোতা থাকে এবং বক্তার কথার মধ্য দিয়েই তার আসল চরিত্র উন্মোচিত হয়। তাই আমরা মাই লাস্ট ডাচেসেও এই বক্তাকে দেখতে পেয়েছি, তার কথা বলার মাধ্যমে তার আসল চরিত্র উন্মোচিত হতে দেখেছি। তাই এটাকেও আমরা ড্রামাটিক মনোলগই বলবো, কারণ ড্রামাটিক মনোলগের সমস্ত ক্যারেক্টারিস্টিক্স এটাতে প্রেজেন্ট আছে, যেটা আমরা এক্সারসাইজ বেসড কোয়েশ্চেন যখন আলোচনা করেছিলাম সেখানেও কিন্তু লং কোয়েশ্চেন আলোচনার সময় ইন ডিটেইল আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। তো এই ছিল মাই লাস্ট ডাচেস থেকে গুরুত্বপূর্ণ সমস্ত এসএকিউ নিয়ে আলোচনা। আশা করি সবাই বুঝতে পেরেছো, কারো কোথাও অসুবিধে নেই। তোমরা চাইলে এই সমস্ত প্রশ্নগুলো লিখে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা ফুল সিলেবাস ইংলিশের নোটসও তোমরা চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কন্ট্যাক্ট করতে পারো। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আরও এক সেট গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের সাথে।